তো আজকে আমাদের সাথে শান্তনু সেনগুপ্ত আছেন, উনি হিস্ট্রির প্রফেসর, রাইট? একদম, হ্যাঁ। তো আমাদের আজকে তো টপিক অফ ডিসকাশন হচ্ছে রিসেন্টলি রিলিজ মুভি ছাওয়া নামের, অ্যাবাউট সম্ভাজি মহারাজ। তো এই নিয়ে একটা হিস্টোরিয়ানের সাথে একটু কথাবার্তা আলোচনা করার আমাদের আজকে সৌভাগ্য হয়েছে। তো সোজা মেন কোয়েশ্চেনটায় চলে আসছি যে সম্ভাজি মহারাজ কি হিরো নাকি জিরো? মানে যেভাবে যে কোনো ফিল্মে হিরোকে তো অল পাওয়ারফুল অল গুড দেখানো হয়, বাট সেটাই কি এই ক্ষেত্রে সত্যি? এটা মানে ইতিহাসে খুব করে কেউ হিরো আর জিরো হয় না, মানে মানে এটা এত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় না ব্যাপারটা। এবার ডেফিনেটলি সম্ভাজি মহারাজ হ্যাড হিজ ওন টাইমস অফ গ্লোরি, মানে উনি কিছু সাংঘাতিক কাজ হয়তো করেছেন, কিন্তু তা বলে মানে চন্দ্রের গায়ে কলঙ্ক থাকতে পারে আর সম্ভাজি মহারাজের গায়ে কলঙ্ক থাকতে পারে না, সেটা তো নয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ইতিহাসের দৃষ্টিভঙ্গি থেকে সম্ভাজি মহারাজ কতটা প্রোডাক্টিভ কাজ করে গেছেন সেটাও আমাদের কাছে খুব বিচার্য। ইম্প্যাক্ট, হ্যাঁ, তার ইম্প্যাক্টটা খুব ইম্পর্টেন্ট। মানে তার কাজকর্ম আদৌ মারাঠাদের দীর্ঘ ইতিহাসের জন্য খুব একটা সুবিধাজনক ছিল নাকি সেটা একটু সমস্যার মুখে পড়েছিল, সেটাও তো বিচার্য বিষয়। এবং সেখান থেকে সম্ভাজি মহারাজের অন্তত যারা ইতিহাসবিদরা এই নিয়ে গবেষণা করেছেন, আমি যদুনাথ সরকারের কথা বলতে পারি, স্টুয়ার্ট গর্ডনের কথা বলতে পারি, সতীশ চন্দ্রের কথা বলতে পারি, তাদের চোখে খুব একটা মানে হিজ নট আ গুড বয়। আচ্ছা, সেটা ঠিক। তো এই যে সম্ভাজি মহারাজ, মানে আমি যাদের সাথে ছাওয়া দেখতে গেলাম তাদেরও এই ব্যাপারটাই যে আমরা বইতে পড়েছি যে তাকে কতটা টর্চার করা হয়েছে, মানে সে কতটা এক্সপ্যান্ড করেছে তার থেকে বেশি ইম্পর্টেন্ট সে কতটা টর্চার্ড হয়েছে। তো সেই টর্চারটা যতটা মুভিতে দেখানো হয়েছে, প্রায় 20-25 মিনিট ধরে দেখানো হয়েছে, তো আপনার কি মনে হয় সেটা বেশি দেখানো হয়েছে, কম দেখানো হয়েছে, সেটা নর্মাল, অ্যাবনর্মাল, টু মাচ? হোয়াটস ইওর টেক অন দ্যাট? মানে টর্চার হয়েছে তো, টর্চার তো হয়নি তো ইতিহাসও বলছে না, কিন্তু টর্চারটা কেন হয়েছে সেই বিষয়ে দেখিয়েছে সিনেমাতে কিছু? মানে দেখিয়েছে হচ্ছে যে ও নিজের রিলিজিয়ান চেঞ্জ করতে চাইছে, এই জায়গাটা হচ্ছে আসল গল্প। তাহলে আমি এখানে একটা জায়গায় পড়ি, এটা হচ্ছে ঈশ্বর দাস বলে একজন গুজরাটি ব্রাহ্মণের লেখা, ফতোহাতে আলমগীরের একটা অংশ যদুনাথ সরকার এটা ট্রান্সলেট করেছিলেন, 231 এবং 232 নম্বর পাতা। আমি তো ইংরেজিতে বলি, তারপর না তর্জমা করে দেবো। After 2 days, the emperor ordered Ruhullah Khan to ask Sambha where he had kept his treasure, jewels, and other property of value, and which of the imperial umra used to correspond with him in secret. In these circumstances, as it is well known that if a man has washed his hands off all hope, he speaks whatever he pleases. The haughty man opened his mouth in shameful and vain words about his majesty. But the Khan did not report to the emperor fully what had fallen from the wicked tongue of the accursed rebel, but merely gave a hint as to its nature. So the emperor ordered him to be blinded by driving nails into his 2 eyes. It was done as ordered, but that proud man, from his high spirit, gave up taking any food from that day onwards. His guards urged him in vain, and he fasted for some days. At last the case was opened to the emperor. By his order, Samba was taken to the place of execution, and limbs were hacked off one after another. His severed heads was publicly exposed from Aurangabad to Burhanpur, and then taken to Delhi and hung on the gate of that city. এটা সাংঘাতিক গ্রাফিক একটা ডেসক্রিপশন। কিন্তু প্রথম কথা হচ্ছে যে এখানে যেটা মানে খুব লক্ষণীয় ব্যাপার, ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়ে কোনো কথা হয়নি না ওনাকে। এবং এটা অ্যাকচুয়ালি অরঙ্গজেব ইজ মানে খুব 2005-10 সাল ওই সময়টাতে রাজস্থানের, আমি এই কনটেক্সটে বলি, রাজস্থানের একাধিক ডকুমেন্ট পাওয়া যাচ্ছে যেখানে যুদ্ধবন্দীরা তারা ইসলাম গ্রহণ করছে, বলছে যে এটা করলে ছাড়া পেয়ে যাব। অরঙ্গজেব অ্যাকচুয়ালি পানিশমেন্ট দিচ্ছে ফৌজদারকে, যার আন্ডারে এরা কনভার্ট করেছে। অরঙ্গজেব ফোর্সিবল কনভার্সনের পক্ষেই নয়। আচ্ছা, কারণ ওটি যায় আসে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যদি এখানে ফোর্সিবল কনভার্সন হতো সবাই কনভার্ট করতো। মানে একটা খুব বড় ডায়ালগ আছে যেখানে বলছে যে আমাদের সাইডে চলে এসো নিজের রিলিজিয়ন চেঞ্জ করে। হি ডাজন্ট কেয়ার। মানে এটা ইজ এক্সট্রিমলি মিসআন্ডারস্টুড। আমি এখানে এটা বলে নিয়ে একটু টর্চারের জায়গাটায় ফিরবো। মানে বিভিন্ন সময় তো বলা হয়েছে যে অরঙ্গজেব রিপ্রেজেন্টস
Cruelty. একটা প্রচন্ড ক্রুয়েলটি নয়, মানে একটা ফান্ডামেন্টালিস্ট আইডিয়া, মানে এবং সেটা বলা হচ্ছে একেবারে দারাশুকোর সঙ্গে অরঙ্গজেবের যখন গৃহযুদ্ধ হচ্ছে তখন থেকে। আর 4 ভাইয়ের মধ্যে মুরাদ, দারাশুকো, অরঙ্গজেব এদের মধ্যে যখন যুদ্ধটা হচ্ছে, ফাইনাল ব্যাটল তো ইজ বিটুইন দারাশুকো অ্যান্ড অরঙ্গজেব। দারাশুকো মানুষটা অনেকটা মানে রিমাইন্ডস ইউ অফ আকবর, ফিলোসফিক্যাল, সুফি, এইসব জিনিস ভালোবাসে। এবারে কি ধারণা হবে যখন গৃহযুদ্ধ হবে তখন সব রাজপুতরা নিশ্চয়ই দারাশুকোর সাইডে যাবে? অ্যাকচুয়ালি না, রাজপুতরা অরঙ্গজেবের সাইডে, দুটো সাইডে ডিভাইডেড, ইকুয়ালি ডিভাইডেড। এবং গৃহযুদ্ধের পরে অরঙ্গজেব যে সমস্ত রাজপুতরা দারাশুকোর পক্ষে লড়েছেন তাদেরকে তাদের জায়গাতেই রাখছেন। মারাঠাদের সঙ্গে লড়বার জন্য কাকে পাঠানো হচ্ছে? জয়সিংহকে। অরঙ্গজেব ডাজন্ট, জয়সিংহকেও তাহলে বলতে পারতেন তুমি আবার রিলিজিয়নটা চেঞ্জ করে দেখি। মানে অরঙ্গজেব হ্যাড হিন্দু অফিশিয়ালস, অরঙ্গজেব হ্যাড দ্য মোস্ট নাম্বার অফ হিন্দু অফিশিয়ালস, মানে গোটা মুঘল ডাইনেস্টিতে। মুভিটাতে তো মানে সেটা তো হবেই, কারণ আরে আজকাল যেটা চলছে সেটাই দেখা, এতদিন ধরে মুঘলদের মানসবদারিতে হিন্দু টার্মটা ইউজ করছি, বা কিন্তু নানান সেক্টের মানুষরা রয়েছেন। অরঙ্গজেবের সময় আমাদের এটা ভাবতে হবে যে তারা দক্ষিণে ঢুকছেন, তার আগে অব্দি দক্ষিণে সরাসরি কেউ ঢোকেননি। দক্ষিণে ব্রাহ্মণরা আছেন, দক্ষিণী ব্রাহ্মণরা মানসবদারি পাচ্ছেন। রাজপুতদের সঙ্গে অরঙ্গজেবের যখন সংঘাত হচ্ছে, একবার মেওয়ারের সঙ্গে একবার মারওয়ারের সঙ্গে, যেটাকে আবার দেখানো হয় যে অরঙ্গজেবের ভীষণ একটা হিন্দু বিদ্বেষ, কিন্তু আলটিমেটলি কি মেওয়ার এবং মারওয়ার দুটোর কোনোটাই খালিস জমি মানে খাস জমি হলো না। মেওয়ারে তিনি ইন্দর সিংকে বসালেন, মারওয়ারে অজিত সিংকে বসালেন। ডিপ্লোম্যাট, নট কিচ্ছু যায় আসে না অরঙ্গজেব বরং কেন তুমি কনভার্ট করলে বরং ও বেশি সুবিধা পেয়ে যাবে। তার মানে মুভিটা একটু ইসলামোফোবিক টাইপও হতে পারে। তো এবার তো যারা সিনেমা বানাচ্ছেন তাদের দায়িত্ব ইতিহাস দেখানো নয়, সমস্যাটা এখানে। কিন্তু আমরা যারা দেখছি আমাদের একটু ভাবতে হবে যে আমরা আজকাল অনেক কিছু প্রোপাগান্ডা দিয়ে চলছে, আমরা ইতিহাস দেখতে যাচ্ছি না আমরা সিনেমা দেখতে যাচ্ছি, সেটা একটু ভাবতে হবে আর কি।